রাম নারায়ণ রাম। এগুলোর জন্য আলাদা ট্রেনিং নেওয়া উচিত, বসে ক্লাস করা উচিত, এবং কিভাবে এগুলো আলাদা খাতাগুলো লেখা উচিত। সব পয়েন্ট, কতগুলি পয়েন্ট থাকতে পারে, প্রায় 150-200 পয়েন্ট দেখতে হইব। কোন কোন দিকে, কোন কোন পথে, কোন কোন ভাবে, কোন কোন ধারাতে কত রকম হইতে পারে সংসারের কিছু করে, এসব ধারা শিখে তারপর সেগুলো একটার পর একটার উপর সমাধান ব্যবহার করতে হবে অবস্থা বুঝি। তাই মনে করো বাড়ির ভদ্রলোক বাড়িতেছে, মেসে মেসে আমাদের সেটা খাওয়া যায়, যেমন আসেন না, আপনি নিয়ে যাই, চলেন যাই। না 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 আমি যাবো না, না আপনি চলেন যাই, তাতে কি আছে, আমি তো যাচ্ছি, তার চলেন না, এটা নিয়ে নিই, আপনি দাঁড়া যায়, আপনি উঠেন, বাহ সেটা তো নামাই দিল, তো আমি কিছু ভাড়া দেবো না, আপনি ভাড়া দিচ্ছি তো আপনাকে নেই। আমি নিচ্ছি আমার বাবাকে যেমন নিতাম, কাকাকে যেমন নিতাম, আপনাকে সেভাবে দিচ্ছি। আপনার নামে ভাড়া আমি দেবো, হাত আমি দিতামই, খালি আছে আপনাকে নিয়ে গেলাম। কথা ঠিক আছে লেগেছে, সেটা তো বলছিল আমাকে যাওয়ার জন্য। পাড়ার লোক একটা ছাতি দিয়েছে, তাড়াতাড়ি আমার ছাতি দিয়ে মানে মেশে মেশে আপনি ভিজতে আসছেন, বা আপনার তো ছাতা লাগবে না ভাই, আমার যাতে গেছে লাগবে, তোমার ভিজ দেবে না, না না ঠিক আপনার বয়স, আমার তো অল্প বয়স, আমার সবজি, আপনার তো মিষ্টি বিলে শরীর খারাপ হলে আপনি এই সাথীটা নিয়ে ও ছেলে ওদের উপর ভালো কিছু চমৎকার তো আগে দিয়ে গেল, ওকে ও আমার এই সাথে নিয়ে আমার দিকে ছেলেটা খুব কনসিডারেট, যা বুঝছিলাম পাড়ার ভাষা ঠিক কাতর না, বিবেক সম্পন্ন। ওই জীবনের মধ্যে গেছে গেল গিয়ে একটা সাথী দিয়েছে লইয়া জেনে ওর অনেক উপকার হয়ে গেল, অনেক কামের সাহায্য, একটা সাথী মাথা জানানে অনেক ভালো ভালো কাজের সাহায্য পেয়ে যাবে একটা সাথী মাথা জানে। আনতে পারো না তোমার ফিরে আপনি বাকি দেন তো, আমি জল না দিচ্ছি, 2 বালতি জল না দিয়ে দিচ্ছি। তুমি জল না দিয়ে যাচ্ছি, বা আমার বাড়িতে জল দিতে, আমার বাড়িতে মার কাছে জল দিতে, দেখো সুবলে আমার জল দিয়ে গেছে 2 বালতি জল নাই করে, বলো কি এইগুলো করতে হয়, অবস্থার উপর নির্ভর করে কাজ করতে বলতে হবে, তো মেলামেশা হবে, এমনিও হয় না, কাজ দেখাতে হবে, আন্তরিকতা দেখাতে হবে, আন্তরিকতাটা আনতে হবে ভিতরে, কেমন হবে হ্যাঁ সমস্ত পয়েন্ট গুলো একটা সাইকেল সব ধারা এগুলো লিখতে হবে, লিখে এগুলো একটা ছোট্ট বুকলেট করে গেলে ভালো, এতগুলো প্রায় 100-200 ধরা হইব, এগুলো দেখে দেখে শিখতে হবে। এইগুলো ধারণা আমাদের চলা উচিত, একটা থাকতে গেলে, বসবাস করতে গেলে এতগুলো দিক দিয়ে নজর রেখে চললে তাদের সঙ্গে ভালোবাসা হবে, আন্তরিকতা হবে, এবং অর্গানাইজ করতে সুবিধা হবে। যে কোনো কাজের পক্ষে শুধু অর্গানাইজ নয়, চাকরি বাকরি, লেখা পড়ার সুযোগ সুবিধা অনেক হবে, অনেক পাড়ার মধ্যে অনেক আছে, একটা চাকরি খালি হইলো তখন না ওই সুগুলোর লিগে যাই, অনেক দিকে কাজ তো বসে আছে, তখন গিয়ে খবর দিতে, সুগুলটা খবর দিত, তুমি ডাকছে তুমি চাকরি করবে, হ্যাঁ একটা চাকরি খালি আছে, তুমি কাল 10টার সময় যেও, 11টার সময় আমার দেখা করে দেয়, ওই যে একটু করছে, হ্যাঁ চাকরি দেবে, ওই যে ভালো লাগছে দেখে, চাকরি বাকরি এরকম করলে কি আর হইব, তার লগে হ্যাঁ তার লগে কোনোদিনই মিলবে না, এইগুলো তো বেশি, এখন এগুলি বেশি, এই যে বাহাদুরি মনে করে গেল, এটা আর কে থাকে গেল,
সে 4 লাখ কোনদিন মিলতে পারে? সে কীর্তন করলে দরজাটা জানালা দিয়েছে, এরা কীর্তন করলে জ্বালা দিয়েছে। এগুলো বোঝে না, ঝিলটা যখন খায় কেন ঝিলটা আমি যে কিছু করি না, এটা করছে না কেন? ওই যে বিড়িটা খাইয়া দুয়া থাকছে, এটা কিছু বুঝলে বুঝে না এমন করছে। আমরা এখানে যে অনেকগুলো জমা, কেউ কথা বলে সেখানে প্রতিবাদ করবে, যে যেরকম যে করে যেরকম কথা বলে মানে প্রতিবাদ করবে, সন্তান দলের তরফ থেকে হোক আর আলোচনার তরফ থেকে হোক। এবং কেউ যে কোনো কথা বলে, কারো আঘাত দিয়ে যদি কেউ কারো কোনো কথা বলে সেটা সমীচীন হবে না, সেখানে প্রতিবাদ করা হবে এবং সেখানে উপযুক্ত সাজা দেওয়া, শাস্তির ব্যবস্থা হবে তাকে। সেটা শাস্তি দেওয়া হবে, এই শাস্তি তাদেরকে আলোচনা চক্র বা সন্ধান থেকে তাকে বার করে দেওয়া হবে। যদি কোন রকম কোনো কারো আঘাত দিয়ে, কোনো সংগঠনের প্রতি কোনো আঘাত দিয়ে যদি কেউ কারো কোনো কথা বলে, এটা জানিয়ে দেবে যে কে কীর্তন করবে কেন, নাম করবে কেন, ফটো পূজা করবে কেন, কিসের জন্য কেন, ওই করবে কেন, সেই করবে কেন, কারো ভক্তির উপরে, শ্রদ্ধার উপরে, কারো নীতির উপরে, কোনো কিছুর উপর যদি কেউ কোনো করে আঘাত দিয়ে কোনো কথা বলে তাকে সংগঠনের মধ্যে তাকে রাখা হবে না, এটুকু মনে রাখবে। এই সমস্ত কাজ বেদের প্রচারকদের থাকা উচিত। তারা থাকবে অমায়িক, নিষ্ঠা, নম্র, ধীর, স্থির। তাদের মধ্যে এই সমস্ত আলগা কথা থাকবে কেন? এগুলো তো অত্যন্ত নিম্ন স্তরের কথা। তোমরা ঝগড়া করতে যাচ্ছ না, পলিটিক্স করতে যাচ্ছ না, দলাদলি করতে যাচ্ছ না, কম্পিটিশন করতে যাচ্ছ না, তোমরা যাচ্ছ মানুষকে জাগরণের সুর দিতে। জাগরণের সুর দিতে গিয়ে একজন আরেকজনকে নত করতে, দাবাবার জন্য যাচ্ছ না। এটা যেন মনে রেখো, কেউ কাউকে কেউ আঘাত দিয়ে কেউ কথা বলবে না, কেউ কাউকে অপমান সূচক কথা বলবে না। মনে রেখো, এটা সবাইকে জানিয়ে দিও, বলে দিও, এবং যদি কেউ কেউ করে তাকে ধরে রেখে দিও, অত নাম ঠিকানা রেখে দিও। তোমাদের এমন কোনো আদেশ করবো না আমি, তোমাদের ঘর সংসার ফেলে দিয়া তোমাদের আমি কাজে পাঠাবো, যে ওইখানে যাও সেখানে যাও, সেই আদেশ আমি কখনো করবো না, আমি দেই না কখনো। তোমাদের এই সমস্ত কর্তব্য ঘর রক্ষা করে যেটুকুনো সময় থাকবে সেটুকুনো বেদ প্রচার করবে, সেটুকুনো নাম গান করবে, সেটুকুনো ক্লাস করবে। ঝগড়া বিবাদ করার জন্য বেদ প্রচার নয়। বেদ প্রচার সুস্থভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে, নিষ্ঠা সহকারে নিজেরা ক্লাস করবে, আমার তত্ত্বগুলো ভালো করে বুঝতে চেষ্টা করবে, বুঝে বুঝে সবার ভিতরে সেটা পরিবেশন করবে। এখানে ঘর ভাঙ্গা কথা বললে চলবে না, যে মুখে এই করেছে, সে মুখে এই করেছে, কেন অ্যাকশন করলো, কেন মাসুল্লাহ করলো, ওইটা কি পরিচয়, ওইটা করলে কি হবে, ফটো পূজা করলে কি হবে, রামনাম করলে কি হবে, এই সমস্ত করার জন্য তোমাদের ডাকা হয় নাই। সেই সব কথার উত্তর আমি যখন দেব, যখন আমি বলবো যে নাম কীর্তন করতে হবে না, যেদিন আমি বলবো আমার ফটোগুলো জলে ফেলে দাও, আমি বলবো সেই দিন। বুঝতে পেরেছ? যেটা বলা সেটা আমি নিজে বলবো। তারা বলে কি অধিকার আছে, তারা কি জানে? তারা আমার কথা তারা শুনতেছে, আমার আদেশে তারা চলবে, তারা কি জানবে? তারা কি নিজেরা দল ভারী করছে? তার দল ভারী করার জন্য তারা কাজ করছে। সন্তান দল কি তাদের নিজেদের দল ভারী করছে? আলোচনার চক্র কি তাদের দল ভারী করছে? দল ভারী করার জন্য তারা লড়ছে। এক মুহূর্তে আলোচনা চক্রে ভেঙে দিতে পারি, জানো তো? কালকে আমি বন্ধ করে দেবো, আলোচনা চক্রে দিতে পারি বন্ধ করে। কালকে আমি সন্ধান বন্ধ করে দিতে পারি, কেউ যাবে না সন্ধানে, কেউ যাবে না আলোচনা চক্রে। তখন কি হবে? কেউ যাবে? যাবে কেউ? তবে বান্ধবী করার জন্য সন্ধান নয়, আলোচনা চক্র নয়, ঝগড়া করার জন্য নয়। তোমাদের সময়ের মূল্য আছে। ঘর রক্ষা করবে, ঘর দেখবে, তারপর বেদ প্রচার করবে।
সেইভাবে তোমরা চলবে। ওই সমস্ত তাহলে বাবা আপনি আমাদের কি বলছেন, আলোচনা চক্রে যোগ দেবো কি দেবো না? প্রয়োজন তোমাদের এইসব করার জন্য তোমাদের ওটা বাবার কাছে কথা শুনে গেলে, বাবার সময় পায় না বলে পাঠিয়ে দেয় সেখানে। না আলোচনা চক্রও করবো কি? আলোচনা করতে করে আপত্তি কি আছে? আলোচনা চক্রে ভালো কথাগুলো শুনতে আপত্তি কি আছে? আলোচনার কথাগুলো তো আমারই কথা, বুঝতে পেরেছ? আলোচনার কথাগুলো তো আমারই দেওয়া কথা, সেই কথাগুলো তো তারা বলছে। আর সেই কথা ভালো যদি অন্য কথা বলতে যদি যায়, সেই কথা শুনবে কেন? কথা কি বললে বুঝতে পারছো? আলোচনার কথা বাবার সময় পায় না বলে সারা দিন রাত 10-20 লোকে দেখা করে, সময় পায় না বলে একজন লোক যদি ডাইল দিচ্ছে, সে ডাইলি দিচ্ছে, সে যদি এখন তরকারি দিতে না পারে, সে আরেকজন তরকারি দিল। কথা বুঝতে পেরেছে না? তুই তরকারি দিয়ে আমি ডাইল দিই। আমি যখন সারাদিন লোক দর্শন করে দীক্ষা দিয়া সময় পাই না, তখন আমি বলি যে তুই কাজ কর, আমার এই কথাগুলো তুই ওদের শুনিয়ে দে। এই ভাতটা আমি দিয়েছি। সেইখানে যদি ভাত দিতে গিয়ে সেই যদি নিজে সেই যে বসে কেউ, হ্যাঁ, তাহলে মুশকিলের কথা। এই হলো কথা। তুই ডাইল দে, তুই মাছ দে, তুই তরকারি দে, তুই পাহাড় দে, এই হলো পরিবেশের প্রতি ভার দিয়েছে। এখন দিয়ে যদি তারা যদি এখন সেখানে কর্তৃত্ব নিয়ে বসে, তাহলে তো সর্বনাশ, তা চলবে না। তাদের উপর নিজেরা তাহলে অসুবিধা পড়তে হবে। বলে দিলাম, আমি দিয়েছি যে আমি সাইডে এতগুলো কথার সময় সবসময় পাই, এই যে এত কথাগুলো বলা এতক্ষণ অনেক লেট হয়ে যায়, অনেক সময় চলে যায় আমার। এই কথাগুলো বলেছি, এই কথাগুলো বলতে যেরকম কথা বলতে তো ক্লাসে আলোচনা চক্র কারো কোনো অনুষ্ঠান দলের প্রয়োজন হয় না, আলোচনা চক্রের কোনো প্রয়োজন হয় না। আমি যদি বলতে শুরু করেছি, তাহলে হাজার হাজার লোক তো আমার কথাই শুনতে পারে বসে বসে, সুরা বাজবাজ চলে যাবো খুশিতে। শুনতে পারে না বলে তো সে দৌড়ি করে জায়গায় জায়গায় বাবার কথা শোনার লেগে। রামকৃষ্ণ এসেছিল কয়দিন আগে, 2 দিন আগে, বলে দিয়েছি তোমরা ঠিক মতো কাজ করবে, তোমরা বলে দিয়েছি, ভালো করে বলে দিয়েছি আমি। এখন তোমরা রাজনৈতিক চক্রেও কাজ করবা, সন্ন্যাসদলেও কাজ করবা, কৃষ্টি পরিষদ আছে সেও কাজ করবা, বেদ প্রজ্ঞা প্রচার আছে সেটাও কাজ করবা, সব কাজই কাজ করবা। এক ভাতে 5 পদ খাবা, তাহলে আর যদি প্রয়োজন না থাকে এখন বাইরে গেলে ঠিক করে বাইরে চলে যাবে। আছে ভুল আছে, বলো বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, ধর্মই ধর্ম, বাস এইটাই তোমাদের ধর্ম আর কি। কিন্তু রাস্তা বেজে গেছে, তিনি না খাওয়া, তারপর সেটে বলে হচ্ছেন আজ তো আর কথা বলতে পারলাম না, আমি চলে যাচ্ছি, দেরি হয়ে গেল। ওই ভিড়ের মধ্যেই 2 হাত মাথায় দিয়ে আমার মাথায় দিয়ে আশীর্বাদ করছেন, আশীর্বাদ করে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। এতটুকু রাগ করেননি, কথা শোনায়নি যে দেখ আমি তোকে এত আমার এই 87 বছর বয়স তোকে দেখতে আছি, আমার সঙ্গে ঠিক মতন কথা বলিস না, কোন অভিমানও নাই, অভিযোগও নেই। তোমরা হলে আমার সাথে রাগ করতে, মা রাগ করে নিচ্ছি, কত ক্ষতি করেছি, অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু
মা তো বুঝতে পেরেছেন তার ছেলে তো ইচ্ছে করে ছুটি করেনি। তারপর মাকে বলেছি আমি সাধ্য তোমার মৃত্যুর পর আমি সাধ্য করতে পারবো না, আমি এসব করতে ভালোবাসি না। যা করা দরকার মৃত্যুর আগে, জীবিত অবস্থা যা করা দরকার করব। তুমি যা ভালোবাসো, তুমি যা চাও, তোমার যা আকাঙ্ক্ষা, তোমার যা বাসনা, যাদের সব তোমার এই সন্তান করে দিতে পারে, করতে পারে, সে আশীর্বাদ করো। এইটাই হবে সার্থ। অন্য মৃত্যুর পর ওই সমস্ত ফুটানি ধ্যান করলাম, ধ্যান করলাম, ওই করলাম, সেই করলাম, ওগুলো আমার ভালোও লাগে না। ওগুলো তোমার অন্য ছেলেকে বলে যাও, আমার উপরে এই দায়িত্ব দেবেন আমার। মা বললেন তোমার এইসব করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি আমার আশা আকাঙ্ক্ষা সব পরিপূর্ণ করেছ, তোমার কোনো ত্রুটি নাই, তোমার মৃত্যুর পর কিছুই করতে হবে না। মা নিজে বলে গেছেন, টেপেও এই কথাগুলো আছে। সুতরাং সবাই যে নিয়ম করে আমাকে বলেছেন তুমি মাথায় তেল দেবে, ঠিক করে চান করবে, সব করবে। তারপরে বলেছেন চুল তুমি কাটতেও পারো, নাও কাটতে পারো। কারণ না কাটার দিক থেকে চুলটা একটু নামা ছিল, কারণ মাটুকু সংস্কার ছিলেন একটু। সে পণ্ডিত বংশের মেয়ে, সেই মহাপ্রভুর মামা বাড়ির লোক তো, সতী দেবীর বংশের ঘরের তো সব। সতী দেবীর বাপ আর তার বাপ এক বাপের ঘরের সবাই, মাতুল বংশের সব। একটু আমরা চুল দাড়ি কেটে ফেলবো বললাম, সেটা তো তোর ইচ্ছা, তুই যা করিস না, তুমি যা বলো। একবার সবাই আত্মীয় স্বজন যদি কিছু বলে সেদিক থেকে চিন্তা করলেন আমাকে কিছু বলবে, সেটাও সহ্য হবে না। আবার শেষে যদি বলে ওর কোনো সংস্কার নাই, সেদিকেও চিন্তা করছেন। দুদিকে মা চিন্তা করছেন। আমার তোমার চিন্তাটাই তুমি বলো, চুল কাটলেও যা, না কাটলেও আমার একই কথা। তাহলে দেখা গেল চুল কাটার দিকে একটু পক্ষপাতী, মানে চুলটা লামানো মনে হলো। ঠিক আছে, তুমি সেটা বুঝে শুনে যা করবো। পাঁচজন আসবে, আত্মীয় স্বজন আসবে, দেখবে, তাতে আমার কিছু বক্তব্য নাই। তাদের যদি কেউ কেউ বলবে যে মার উপরে শ্রদ্ধা নাই, তাই ছেলে চুল কাটেনি, তোকে এই কথা কেউ বলবে যে মাকে এত ভালোবাসে, কেউ বলবে মার উপর শ্রদ্ধা নাই। এটা আমার মৃত্যুর পরেও যদি আমি বুঝতে পারি যে আমার প্রাণে লাগবে যে মাকে এত ভালোবাসে, সেই জন্যই আমি চিন্তা করি। আমার অন্য দিয়ে কিছু নেই, তোমার চুল কাটতে হবে না, দাড়ি কাটতে হবে না, কিচ্ছুর প্রয়োজন না। কোনো আত্মীয় যদি কেউ বলে যে মায়ের উপর শ্রদ্ধা থাকলে নিশ্চয়ই চুল কাটতো, দাড়ি কাটতো, মায়ের উপর শ্রদ্ধা নাই বলি কাটেনি, এই কথা কেউ বলবে, সেটা যদি আমি বুঝতে পারি সেটা আমার প্রবলেম লাগবে। যে মা ছাড়া জানে না, এবং প্রত্যেকের মাতৃভক্তি ছেলে শেখায়,
সেই ছেলেকে এরকম কথা বলবে সেটা আমার প্রাণে লাগবে, সেদিক থেকে আমি শুধু ভাবি, তোর দিক থেকে আমি কিছু ভাবি না, সেটা আমারও কোনো প্রয়োজন নাই, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। ওই দিক থেকে ভাববি যে আমার ছেলেকে বলবে মাতৃভক্তির অভাব, এই কথা আমার ছেলেকে কেউ বলতে পারে, এটা আমি চিন্তাও করতে পারি না, আমি কানে শুনবো এটাও ভাবি না। আমি তুমি তো মরেই যাবে, শুনবে কি করে? না, আমি ঠিক শুনতে পারবো, আমার কানে ঠিক আসবে, তখন সেটা হবে সবচেয়ে বেদনাদায়ক। আমার এই ছেলেকে মাতৃভক্তি নাই যদি কেউ বলে, সেটা হবে আমার সবচেয়ে মর্মাহত। এমন কথা বলবে তখন আমি বলে আমার তো চুল দাঁড়িয়ে মূল্য কিচ্ছু নাই, আমি তখনই সব কেটে দেবো, তুমি মর্মাহত হবে, সেটা দরকার নেই, আমি চুল দাঁড়িয়ে কেটে দেবো। যাই হোক, যা যা ঘটনা হলো তোমাদের জানালাম। তারপর আমাকে সকালে যাওয়ার জন্য বলছেন, তোমার সকালে যাওয়া তোমার ইচ্ছা, এই পর্যন্ত। আমি কখনো কোনোদিন সব নিয়ে কাঁধে নেইনি, বাবার কালেও নেইনি, মার কালে একটু কাঁধে নিয়েছিলাম, কাঁধে নিয়ে কিছুক্ষণ একটু মাত্র নিয়েছি, নিয়ে ছেড়ে দিলাম। তারপরে সকালে গেলাম, সেখানে শেষ প্রার্থনা জানিয়ে এলাম, মাকে ভুল ত্রুটি যা করেছি, যারা করেছে সবার জন্য ক্ষমা চেয়ে এলাম, এবং সব নাতনিদের ক্ষমা চাইলাম। জীবনে তিনি মিথ্যা কথা বলেননি, এবং 1983 থেকে এই 85 অব্দি 6 দিন মাত্র ভাত খেয়েছেন। বেশিরভাগই তিনি একটু দুধ, একটু ছানা, এই সামান্য একটু খেয়েই থাকতেন। রোজ সন্ধ্যা আপনি গঙ্গা চান করতেন, যাওয়ার সময় তিনি সন্ধ্যা আপনি করে ভালোভাবে সব জ্ঞানে সবাইকে বললেন, বা খেয়ে খেয়ে আসো। রাত্রে আলাপ আলোচনা করলেন, এবং তিনি রামনারায়ণ রাম খুব ভালোবাসতেন, এবং বলতেন আমাকে নেওয়ার সময় শ্মশানে রামনারায়ণ রাম বলে নেবে, একথা বললেন। আর তিনি রামনারায়ণ রাম বারবার উচ্চারণ করলেন, আর বুড়া শিবের কথা বললেন, তোমরা এসে আমার বুকে লাথি মারো, আমার বুকে পা দাও। এই বারবার বলতে শুরু করলেন, এবং সবাই ক্ষমা চাইল, তিনি ক্ষমা করলেন। সুস্থ ছিলেন সম্পূর্ণ। তারপর আস্তে আস্তে বাতিতে ফিরিয়ে এলো। তিনি বলছেন আমাকে একটু জল করতে দাও, আমি চলে যাচ্ছি। আস্তে আস্তে তিনি ফিরে উঠে দিয়ে জল করতে করতে চলে গেলেন। পুণ্যবতী ছিলেন, জীবনে যা বলতেন তাই করতেন, এক কথায় মানুষ ছিলেন, আগে ঠাকি ছিলেন না, আগে ঝুঁকে দিতেন না, সাধারণভাবে থাকতেন, কোনো দেমাগ ছিল না। তাই সাধ্য ইত্যাদি যাবতীয় যা কিছু আমি নিজে
করবো না, আমি নিজে মুখে এখন নেয়নি, সব আমার ছোট ভাইগুলো চালিয়ে দিয়েছি, তোমরা সব করবে, আমি শুধু মাথাটা কামিয়ে দেখতে আসবো তোমরা কি করবো। খাওয়া দাওয়ার ব্যাপারে যা পাচ্ছি অনেকে আমাকে মায়ের ঠাকুমার হয়ে কেউ আমাকে দিয়েছে, কারো কাছে আমার বলার নাই, কারো কাছে আমার চাহিদা নাই, বক্তব্য নাই। ঠাকুমাই তার নাতিদের মাধ্যমে কিছু বিষয় যে আমার হাতে পৌঁছে দিয়েছে। তো দেখি তো বাবা ঠাকুমার জন্য আমি এটুকুনো দিলাম, এইটুকুনো দিলাম, যেটুকুনো দেয় সেটুকুই ঠাকুমার কাজে আমি পাঠিয়ে দিচ্ছি, যাতে ঠাকুমার কাজ সুষ্ঠুভাবে করে। আমি আমার এরকম আমার উপার্জন কি আছে বলো, নাতিরাই যা উপার্জন সবাই তার অক্ষম বাবার কাছে এদের হাতে পৌঁছে দিচ্ছে। এই অক্ষম বাবা নাতিদের ঠাকুমার কাজ ওরাই করছে, আমি শুধু দরলক্ষণ হাতে দিচ্ছি। খাওয়া দাওয়ার ব্যাপার সাধ্য মতন বলেছি, যা হয় তাই করবে এবং নিয়ম মতন শাস্ত্র মতন ওরা সেইভাবেই করার চেষ্টা করছে। এবং টাকা পয়সা কি উঠবে না উঠবে জানি না, আমি কি দিয়েছি তা বলতে পারবো না। ঠাকুমার জন্য যারা আমাকে যা দিয়েছে তা আমি দিয়েছি, তা দিয়ে যতটা হয় হবে। এ পর্যন্ত কথা। এই সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যে যতটা কোনো আনন্দ করে খুশি দিতে সেটাই গ্রহণ করছে, গ্রহণ করা হচ্ছে। আমি কি করব, আমার কিছু বক্তব্য নাই, বলার নেই। তো বুধবার দিন কাজ অনেক সন্তানেরাই বাইরে বাইরে শাখায় শাখায় সেদিন নাম গান করবে, আর শ্যামবাজারের বাসায় কিছু আত্মীয় স্বজন আসবে, আর কিছু সন্তান যাবে, তারা নাম গান কিছু করবে। এ পর্যন্ত কথা। আর এই সোমবার দিন সেখান থেকে শ্মশানের কাজ ছেড়ে চান টান করে এসে দেখি প্রায় 6-7 হাজার লোক। তখনও দেখো শ্মশানের তাপ যায়নি, শ্মশানের তাপ এসে সবার সাথে দেখা সাক্ষাৎ দীক্ষা দর্শন সব করতে শুরু করেছি। তখন আমি এসে এতটুকু কোনো মনক্ষুণ্ণ হয়নি, বিচলিত হয়নি। আমি সবাই সাথে দেখা করেছি, সবাই সাথে আলাপ করেছি, কথা বলেছি, সবাইকে আশীর্বাদ করেছি, সবাইকে ঠাকুমার কথা জানিয়েছি, ঠাকুমা আশীর্বাদ করে গেছেন, সবাইকে জানিয়েছি। সবাই মা বাপ যাবে, সবাই যাবে। আজ তোমাদের কাছে আমাদের ঠাকুমার কথা শেষ করলাম। আমাদের ঠাকুমা চির বিদায় নিয়ে গেছেন। ঠাকুমা প্রায় প্রতিদিনই আসতেন, আগে বাসে করে আসতেন, গাড়িতে আমার পেট্রোল খরচা হবে সেদিকে চিন্তা করতেন। এই কষ্ট করে বুড়ি ঝুলে আসতেন। একদিন রিক্সা করে আসলেন, রিক্সা থেকে পড়ে গেলেন,
ব্যথা পেয়েছিলেন ঠিক 1 বছর আগে 1.5 বছর আগে। আমাকে এসে বলেননি দিদি আমি ব্যথা পাবো। তারপর খবর পেলাম আমি তুমি কেন আসো, কেন আসবোই, আমি গাড়িতে আমি পাঠাবো, অত টাকা খরচ যায়, তাতে কি আছে? না না, আমি আসতে যখন পারি, যখন আসতে পারবো না তখন করবো। কিভাবে চিন্তা করছেন যাতে আমার 2 পয়সা খরচ না হয়, কেউ অসুবিধা না করে না পায়, কারো অসুবিধা না হয়, সবসময় চিন্তা করতে। তাই আমাদের কাছে সব জানালাম আর আমি কাল আগামী রবিবার দিন, বুধবার দিন তো কাজ, আমাদের আগামী রবিবার যদি ক্লাসটা না করি তো সবাইকে যদি জানিয়ে দাও আগামী রবিবার ক্লাসটা বন্ধ রাখতে চাই। সেদিন আমি চুপচাপ একটু থাকতে চাই। তোমরা যদি বলো আগামী রবিবার যারা দূর থেকে আসে, পরিশ্রম করে আসে, ক্লান্ত হয়ে আসে, তারা যদি গুছিয়ে নিতে পারে, যদি সেইভাবে পথঘাট তৈরি করতে পারে, তবে সেই দিনটা বন্ধ করতে যদি পারে তো বন্ধ করবে, আর না পারলে সেটাও জানাবে, আজই জানিয়ে দেবে। সেদিন এরকম করলে একটু বন্ধ করা উচিত। শারীরিক সুস্থতার দিক থেকে আমিও তো ক্লান্ত হয়ে পড়েছি, আমিও ভাবছি রবিবার দিন আমার একটু ছুটি দাও, আমি একটু নিরিবিলি থাকতে চাই। তোমরা আসো, কথা বলো না, তাড়াতাড়ি দেখা করো। আমার ভাই বলেছে সাপদের কাজে আমাকে একটু যোগাযোগ করতে বলেছে, সামবাজারের কাজে একটু যোগাযোগ করতে বলেছে। নাই বললে তো অন্য অন্য আনুষঙ্গিক কাজ তো আছে, আমার দ্বারা বাইরের কাজগুলো কিছু করতে হবে, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা হবে। মায়ের কাজ, তোমাদেরও ঠাকুমার কাজ, কেউ কথা বলো না। ঠাকুমাকে আমি ভালোবাসি, তো মাকে যে ভালোবাসে আমি তাদের ভালোবাসি। প্রত্যেকের মাকে ভালোবাসি। তোমরা তো জানো আমি এই শিক্ষা প্রত্যেকের দিয়ে আসছি, প্রত্যেকের মা বাপকে শ্রদ্ধা করুন, প্রত্যেকের মা বাপকে সেই তোমাদের বাবারই মাকে পরিষ্কার হয়ে গেল। তোমরাও তোমাদের মা বাপকে শ্রদ্ধা করো, মা বাপকে ভালোবেসো, তবেই সম্ভব। আসো আস্তে আস্তে এসে তাড়াতাড়ি তোমরা আমাকে একটু খালি করে দাও, পাচ্ছি না, শরীর হচ্ছে মা, মনে হচ্ছে সবসময় মা আমাকে জীবনীটা দাঁড়াচ্ছে।